নমস্কার। আমরা আজকে নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের একটা রিভিশন সিরিজ, যেখানে আমি কি করব যে আমার কাছে 30টা লেকচার আর কি নোট করা রয়েছে। সেই নোটটা আমি নিজের জন্য রিভাইজ করব এবং তোমাদেরও যাতে সুবিধা হয় কিছু একটু জানতে পেরে, যেটা তোমাদের কাজে লাগবে বলে আমার মনে হয়। যে জিএস বা জেনারেল স্টাডিজ, যেগুলো আমাদের রেলের গ্রুপ ডি হতে পারে বা সিজিএল হতে পারে বা এমটিএস হতে পারে বা এনটিপিসি হতে পারে, এই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে জিএস একটা গুরুত্বপূর্ণ নাম্বার আর কি বহন করে। আর সেক্ষেত্রে যদি আমাদের রিভিশনটা হচ্ছে মেন, রিভিশনটা যদি ঠিকঠাক আমাদের হয়ে থাকে, তাহলে যে কোনো রকমের ইনফরমেশান আমরা আর কি নিজেদের মধ্যে রাখতে পারবো। তো তার ওপর ভিত্তি করে আর কি রিভিশনটা যদি আমরা করি, তাহলে এগুলো আমাদের কাজে লাগবে। এই জন্য আমি চেষ্টা করছি যে আমার কাছে 30টা যে লেকচার নোট করা রয়েছে, সেই 30টা লেকচার আমি প্রতিদিন একটা একটা করে রিভাইজ করব, নিজের মতো করে রিভাইজ করব। সেটা তোমাদের দেখতে যদি সুবিধা হয়, তোমরা অবশ্যই সেটা একবার করে দেখার চেষ্টা করবে, সাথে সাথে তোমরা একবার করে রিভাইজ করবে আমার বানানো নোটের আর কি। তাতে আর কি কিছুটা হলেও কাজে আসবে। ঠিক আছে, শুরু করি, দেখি কতটুকু রিভাইজ করা যায়। শুরুতে এর মধ্যে ইতিহাস রয়েছে, তারপর কিছুটা ইকোনমিক্সের কোশ্চেন রয়েছে, কিছুটা ভূগোলেরও কোশ্চেন থাকবে, কিছুটা বায়োলজিরও কোশ্চেন থাকবে, কিছুটা এই কটা টপিকের ওপরই কোশ্চেন থাকবে সাধারণত। আর জিএসের কোশ্চেন থাকবে, জিকের কোশ্চেন থাকবে। জিকে বলতে কিছু ফোক ডান্স থাকবে, আর কিছু যে সমস্ত মিউজিক্যাল এক্সপোনেন্টস যারা, তাদের নাম থাকবেন। শুরু করছি বিজয়নগর কিংডম। এই বিজয়নগর কিংডম, যেটা দক্ষিণের একটা খুবই গুরুত্বপূর্ণ সাম্রাজ্য সেই সময়ে, যখন ঔরঙ্গজেবের আর কি শাসন চলছে। এই ঔরঙ্গজেবের শাসনের সময় বিজয়নগর কিংডম একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় ছিল দক্ষিণে। এটা প্রতিষ্ঠা হয় 1336 খ্রিস্টাব্দে। কোন রাজবংশ এটা প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে সঙ্গম রাজবংশ প্রতিষ্ঠা করে। সেই সঙ্গম রাজবংশের যারা প্রতিষ্ঠা ছিলেন, তাদের নাম হচ্ছে হরিহর এবং বুক্কা। এই সঙ্গম ডাইনাস্টির যে প্রতিষ্ঠাতা হরিহর এবং বুক্কা, তারা কোথায় প্রতিষ্ঠা করেছিলেন এই সাম্রাজ্যটাকে? সেটা হচ্ছে তুঙ্গভদ্রা নদীর তীরে। এই তুঙ্গভদ্রা নদী হচ্ছে কৃষ্ণা নদীর শাখা নদী। এই বিজয়নগর কিংডমের যে রাজধানী, সেটার নাম হচ্ছে গিয়ে হাম্পি। এই হাম্পি নামটা কোথা থেকে আসে? সেইখানে দেবী পম্পার পূজা করা হতো বা আরাধনা করা হতো। সেই দেবী পম্পা, যিনি পৌরাণিকভাবে দেবী পার্বতী নামে পরিচিত, তার নাম অনুসারেই আর কি তার রাজধানী হাম্পি বলে রাখা হয়েছে। কন্টেম্পোরারি টাইমে, সমসাময়িক সময়ে, এই কর্ণাটক সাম্রাজ্য বলেও এটার পরিচিত ছিল। যে হরিহর এবং বুক্কা এই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, তাদের ফিউডেটারিস বলা হতো, তাদেরকে তালুক্য বলা হতো। কাদের? কাকাতীয়দের তালুক্য বলা হতো। এই কাকাতীয়দের ক্যাপিটাল ছিল ওয়ারাঙ্গল, যেটা এনটিপিসির পরীক্ষাতেও এসেছিল, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি পেয়েছিলাম। আর এই বিজয়নগরে কোন কোন ডাইনাস্টি শাসন করেছিল? একটা হচ্ছে গিয়ে সুলুবা ছিল, একটা টুলুবা ছিল, একটা ছিল সঙ্গম ছিল। প্রথমে সঙ্গম, সুলুবা, টুলুবা, আর একটা হচ্ছে গিয়ে আরাইভিদু। এই তুলুবা ডাইনাস্টির প্রধান রাজা ছিলেন কৃষ্ণদেব রায়, যিনি এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা লেখা আছে, যেমন তুঙ্গভদ্রা নদীর তীরে, সেক্ষেত্রে কৃষ্ণদেব রায়ের নাম আমরা পাই এটা পৌরাণিকভাবে। তবে এই রাজা খুবই পরিচিত ছিলেন। কৃষ্ণদেব রায়ের সম্পর্কে তার সময়ে কোন বিদেশি যে সমস্ত কি বলি আমরা, যারা দূত এসেছিলেন, বিদেশি দূত, সেই কৃষ্ণদেব রায়ের সময় কারা এসেছিলেন, সেটা পরের কোনো একটা লেকচার আমি পাবো এবং সেটা তখন আরও ভালোভাবে পড়ব। এরপরে আসছে রামকৃষ্ণ মিশন। এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কে? স্বামী বিবেকানন্দ। কত খ্রিস্টাব্দে? 1897 খ্রিস্টাব্দের 1 মেতে। কোথায়? বেলুর মঠে, হাওড়ার বেলুর মঠে। তারপর স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 12 জানুয়ারি 1863-তে, এবং তিনি পরলোক গমন করেন 4 জুলাই 1902-এ। রামকৃষ্ণ মিশন, তিনি এই রামকৃষ্ণ মিশন স্যালভেশনের কথা যেটা বলেছিলেন, মুখ্যর কথা যেটা, এই মুখ্যর কিসের মাধ্যমে মুখ্য পাওয়ার কথা বলেছেন? যে সামাজিক সেবা এবং স্বার্থহীন প্রচেষ্টা। এই স্বার্থহীন প্রচেষ্টা এবং সামাজিক চেষ্টার মধ্যে দিয়ে মুখ্য পাওয়ার কথার উপর বেশি গুরুত্ব দিয়েছেন। এছাড়া আরেকটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, যে ইন্টারন্যাশনাল ইউথ ডে যেমন 12ই আগস্ট পালন করা হয়, তেমনি 12ই জানুয়ারি পালন করা হয় কি?
আমাদের ন্যাশনাল ইউথ ডে, স্বামী বিবেকানন্দকে স্মরণ করে ন্যাশনাল ইউথ ডে। ইন্টারন্যাশনাল ইউথ ডে আর কি পালন করা হয় 12ই আগস্ট, তাই মনে রাখতে হবে 12ই আগস্ট ইন্টারন্যাশনাল ইউথ ডে আর 12ই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে, ঠিক আছে। এবার আসছে জীবনবিজ্ঞানের কোশ্চেন, ডেড সেল। এই ডেড সেল ডিসকভার করেছেন কে? রবার্ট হুক। কত খ্রিস্টাব্দে? 1765 খ্রিস্টাব্দে। করকে প্রথম রবার্ট হুক ডেড সেল ডিসকভার করেছেন। তার বইয়ের লেখা নাম হচ্ছে গিয়ে মাইক্রোগ্রাফিয়া। এছাড়া লিভিং সেল বা জীবন্ত কোষ সম্পর্কে কে প্রথম ধারণা দিয়েছিলেন? ধারণা বলতে এক প্রকার ডিসকভারি করেছিলেন, তার নাম হচ্ছে অ্যান্টনি ভন লিভেনক 1674 খ্রিস্টাব্দে। এই সেলের যে আউটার লেয়ার বা যে বাইরের যে প্রাচীরটা, সেটাকে বলা হচ্ছে সেল মেমব্রেন্স বলা হয়। একে সেল প্লাজমাও বলা হয় বা প্লাজমা মেমব্রেন্সও বলা হয়। এটা কি দিয়ে তৈরি হয়? এই যে সেল মেমব্রেন্স বা প্লাজমা মেমব্রেন্স, এটা তৈরি হয় প্রোটিন আর লিপিড দিয়ে। 50% প্রোটিন থাকে, 50% লিপিড থাকে। বেশ, সেল লেয়ার তো সেল মেমব্রেন্স তো আমরা দেখতে পাই প্রাণী কোষের ক্ষেত্রে, এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রেও সেল মেমব্রেন্স দেখতে পাই, কিন্তু সেল ওয়াল কেবলমাত্র উদ্ভিদ কোষেই দেখা যায়, প্রাণী কোষে দেখা যায় না। তাই উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে সেল ওয়ালটা থাকে সেটা সেলুলোজ দিয়ে তৈরি হয়। ফাঙ্গাসদের ক্ষেত্রে বা ফাঙ্গিদের ক্ষেত্রে যে সেল ওয়ালটা সেটা কাইটিন দিয়ে তৈরি হয়, আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা পেপটিন দিয়ে তৈরি হয়। এই কোষের মধ্যে সাইটোপ্লাজম বলে একটা অর্ধজেলি পদার্থ থাকে, যেটা কোষের যে সমস্ত বাকি অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, গলগি বস্তু থাকে এবং নিউক্লিয়াস থাকে, এই সমস্ত কিছুকে আর কি সুস্থিরভাবে ভারসাম্য বজায় রাখে এই সমস্ত কিছুর। এরপর আসছে মাইটোকন্ড্রিয়া, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু, যার নিজস্ব ডিএনএ এবং আরএনএ আছে। এই মাইটোকন্ড্রিয়া কি তৈরি করে? এনার্জি তৈরি করে। সেই এনার্জিটাকে কি বলা হয়? এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট যেটাকে আমরা কি বলে থাকি? এনার্জি কারেন্সি বলে থাকি। এই মাইটোকন্ড্রিয়ার যে ডায়ামিটার থাকে সেটা হচ্ছে 0.5 থেকে 1 মাইক্রোমিটার। আর এই মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে দুটো মেমব্রেন এক্সিস্ট করে, একটা হচ্ছে ইনার মেমব্রেন্স, একটা হচ্ছে আউটার মেমব্রেন্স। এই ইনার মেমব্রেন্সেই প্রধানত এটিপি তৈরি হয়ে থাকে, যেটাকে আমরা এনার্জি কারেন্সি বলে থাকি। নিউক্লিয়াস প্রথম কে ডিসকভার করেন? সেটা হচ্ছে রবার্ট ব্রাউন 1831 খ্রিস্টাব্দে। 1831 রবার্ট ব্রাউন প্রথম নিউক্লিয়াস ডিসকভার করেন। রাইবোজোম কি করে? জেনারেট করে, প্রোটিন জেনারেট করে বা প্রোটিন আর কি সিনথেসিস করে থাকে। রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে থাকে। রাইবোজোমের কারণে যে এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম সেটা দুরকম হয়ে যায়। একটা যেটা রাইবোজোমের অনুপস্থিতিতে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে সেটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম, যেটা আর কি করে ফ্যাটকে সিনথেসিস করে। আরেকটা রাইবোজোম, যে রাইবোজোমটা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আর কি লেগে থাকে, সেটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা কি করে? এটা প্রোটিনকে সিনথেসিস করে, ঠিক আছে। তো রাইবোজোমের উপস্থিতিতে অনুপস্থিতিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুরকম হয়, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে গিয়ে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা ফ্যাটকে সিনথেসিস করে, আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা প্রোটিনকে সিনথেসিস করে। গলগি অ্যাপারেটাস কি করে? গলগি অ্যাপারেটাস যেটা প্যাকেজ করে রাফ ম্যাটেরিয়ালস। সেলের মধ্যে রাফ ম্যাটেরিয়ালসকে, যে সমস্ত বর্জ্য পদার্থগুলো থাকে কেমিক্যাল রিয়াকশানে হয়ে যাওয়ার পর যে সমস্ত বর্জ্য পদার্থগুলো থাকে, সেগুলোকে কোষের বাইরে একদম বের করে দেওয়ার জন্য, কোষের ভারসাম্য বজায় রাখার জন্য, কোষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই গলগি অ্যাপারেটাস কাজ করে। এই জন্য গলগি অ্যাপারেটাসকে বলা হয় পোস্ট অফিস অফ দ্য সেল, অর্থাৎ কোষের মধ্যে যে সমস্ত বাজে পদার্থগুলো থাকে সেগুলোকে ডিসপ্যাচ করে দেয়। পারক্সিসোম, এটা আর কি উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায়, যেটা ডিটক্সিফিকেশনে সাহায্য করে। সেলের মধ্যে যদি কোনো রকম আনওয়ান্টেড জিনিস থাকে, যেমন আমাদের প্রাণী কোষের ক্ষেত্রে গলগি অ্যাপারেটাস যে সমস্ত আনওয়ান্টেড জিনিসগুলোকে কোষের বাইরে ডিসপ্যাচ করে দেয়, সেরকমভাবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে পারক্সিসোম রয়েছে, যেটা কোষের মধ্যে থাকা যে সমস্ত আনওয়ান্টেড জিনিসগুলো থাকে সেগুলোকে বের করে দেয়, ডিটক্সিফিকেশন করে দেয়। এবং এই পারক্সিসোম আর কি ফ্যাটি অ্যাসিডকে ব্রেক করে দেয়, ফ্যাটি অ্যাসিডকে ভেঙে দেয়। লাইসোজোম, যেটা আবার একটা গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু, যেটা কি করে? যে সমস্ত
সে কোষকে একদম ধ্বংস করে দেয়। কোষের মধ্যে কোনো রকম বিঘ্ন ঘটলে বা কোষ যদি তার ফাংশন বা কার্যকলাপ সময় মতো বা যথাযথভাবে না করে, সেই ক্ষেত্রে কী হয়ে থাকে, কোষের মধ্যে লাইসোজোম হাইড্রোলেকট্রিক এনজাইম আর কি রিলিজ করে দেয়। হাইড্রোলেকট্রিক এনজাইম এটা খুব দেয় পরীক্ষাতে, কারণ আমি পেয়েছি এনটিপিসির যে সমস্ত মক টেস্টগুলো থাকে সেগুলোতে পেয়েছি। এই হাইড্রোলেকট্রিক এনজাইমকে বাদ দিয়ে দেয়, এনজাইমকে রিলিজ করে দেওয়ার কারণে পুরো সেলটা ধ্বংস হয়ে যায়। এর জন্য লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ। এবার ইতিহাসে আসছি, ইতিহাসে আবার আসছে যে মুভেন্দার, MUVENDAR, এই মুভেন্দার কথাটা উল্লেখ আছে কোথায়, সঙ্গম পোয়েমস। তামিলনাড়ুতে যে সমস্ত সঙ্গম যে টাইম পিরিয়ডগুলো ছিল, 4টে সঙ্গম বসেছিল, তার মধ্যে সেই সময়কালের মধ্যে বিভিন্ন সঙ্গম কবিতা রচনা করা হতো। তো সেই কবিতার মধ্যে মুভেন্দার বলে একটা ওয়ার্ড পাওয়া যায়, যেটার মানে হচ্ছে 3 চিফস, মানে 3 প্রধান। এই 3 প্রধান কারা, যদি আমরা মানে রাজনৈতিকভাবে দেখা যায় বা অঞ্চলগত বা ভৌগোলিকভাবে দেখা যায়, তো সেক্ষেত্রে 3 চিফস বা 3 প্রধান হচ্ছে চেরা, চোলিয়া, পান্ডিয়া। তো সঙ্গম এজের টাইমিং হচ্ছে 3rd সেঞ্চুরি BC থেকে 3rd সেঞ্চুরি AD পর্যন্ত, পুরো 600 বছর। 3rd সেঞ্চুরি BC থেকে 3rd সেঞ্চুরি AD পর্যন্ত। তো এই যে চেরা, এই চেরাদের যে ক্যাপিটাল সেটা হচ্ছে ভাঞ্জি। এই চেরাদের যে ক্যাপিটাল সেটা ভাঞ্জি। এছাড়াও তাদের মুচিরি আর তন্ডি নামে 2টি পোর্ট ছিল বা বন্দর ছিল। মুচিরি আর তন্ডি নামে 2টো পোর্ট বা বন্দর ছিল। সিম্বল কী ছিল, সিম্বল ছিল বো আর অ্যারো, ঠিক আছে, তীর এবং ধনুক ছিল সিম্বল। তার মানে চেরাদের ক্ষেত্রে 3টি বিষয় পাচ্ছি। 1 নাম্বার ছিল তাদের ক্যাপিটাল ছিল ভাঞ্জি, 2 নাম্বার ছিল তাদের পোর্ট যেটা হচ্ছে মুচিরি আর তন্ডি, 3 নাম্বার হচ্ছে গিয়ে তাদের সিম্বল কী ছিল, বো আর অ্যারো, ঠিক আছে, এইটুকু, বো আর অ্যারো। পান্ডিয়াদের ক্ষেত্রে তাদের ক্যাপিটাল কী ছিল, পান্ডিয়াদের ক্ষেত্রে ক্যাপিটাল ছিল মাদুরাই। তারপর পোর্ট হচ্ছে গিয়ে করকাই, ঠিক আছে, আর সিম্বল হচ্ছে গিয়ে ফিশ। তার মানে ক্যাপিটাল হচ্ছে মাদুরাই, পোর্ট হচ্ছে করকাই, আর সিম্বল হচ্ছে গিয়ে ফিশ, সিম্বল হচ্ছে গিয়ে ফিশ। তার মানে হচ্ছে গিয়ে মাদুরাই, পোর্ট হচ্ছে গিয়ে করকাই, আর সিম্বল হচ্ছে গিয়ে ফিশ। চোলাদের ক্ষেত্রে কী কী ছিল, উরায়ুর ছিল, তাঞ্জোর ছিল, আর গঙ্গাইকোন্ডা চোলাপুরম ছিল। তো চোলাদের ক্ষেত্রে উরায়ুর, তাঞ্জোর আর গঙ্গাইকোন্ডা চোলাপুরম, এই 3টে ক্যাপিটাল ছিল। তাদের সিম্বল কী ছিল, টাইগার। পোর্ট কী ছিল, পুহার, তাদের পোর্ট হচ্ছে গিয়ে পুহার, ঠিক আছে। এই তোলকাপিয়াম এটাও একটা তামিল টেক্সট। এই তামিল টেক্সটটা 2nd সঙ্গমের সময় আর কি তৈরি, মানে ইন্ট্রোডিউস করা হয়েছিল বা সেটা ইনোগ্রেট করা হয়েছিল বা সেটা কম্পোজ করা হয়েছিল, এই তোলকাপিয়াম তামিল টেক্সটটা। ভেল্লালুর কাদেরকে বলা হতো, যারা সেই সময়ে ধনী চাষি ছিল তাদেরকে। জ্যোতিবা ফুলে কী লিখেছিলেন, তিনি 1873 খ্রিস্টাব্দে গুলামগিরি নামে একটা বই লিখেছিলেন, এবং 1873 খ্রিস্টাব্দে তিনি আরেকটা বই লিখেছেন যেটার নাম হচ্ছে সার্বজনীন সত্য ধর্ম। তিনি 1873 খ্রিস্টাব্দে সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেছেন, ঠিক আছে। তার মানে প্রথমে পাচ্ছি জ্যোতিবা ফুলে, তিনি 1873 খ্রিস্টাব্দে গুলামগিরি নামে একটা বই লিখছেন, ঠিক আছে। সেই বইটার ল্যাঙ্গুয়েজ কী ছিল, মারাঠি। আবার 1873 খ্রিস্টাব্দে সার্বজনীন সত্য ধর্ম নামে একটা বই লিখছেন। 1873 খ্রিস্টাব্দে তিনি সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করছেন, ঠিক আছে। তার বইয়ের নাম হচ্ছে সাবিত্রীবাই ফুলে, যিনি 1840 খ্রিস্টাব্দে একটা গার্লস স্কুল আর কি এস্টাবলিশ করেছিলেন, ঠিক আছে। এবার 5 বছরের পঞ্চবার্ষিকী প্ল্যানে আসি। তো এই পঞ্চবার্ষিকী যে প্ল্যানটা, এই আইডিয়াটা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে সোভিয়েত রাশিয়া থেকে। এটা 1951 থেকে স্টার্ট হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের ওপর গুরুত্ব দিয়েছিল, যেটা 1951 থেকে 1956 পর্যন্ত ছিল, সেটা পুরোপুরি ছিল এগ্রিকালচারের ওপর ভিত্তি করে। এই এগ্রিকালচারের ওপর ভিত্তি করে যে পরিকল্পনাটা গড়ে তোলা হয়েছিল, সেটা কোন মডেলের ওপর ভিত্তি করে করা হয়েছিল, হ্যারোড ডোমার মডেলের ওপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছিল, ঠিক আছে। তারপর সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, যেটা সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, কি হলো এটা,
হ্যাঁ, এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যান যেটা, তো সেই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা পুরোপুরি কিসের ওপর ভিত্তি করেছিল? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ওপর গুরুত্ব করে, মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। সেক্ষেত্রে যে মডেলটার উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে পিসি মহালানোবিস মডেল। আছে বোধহয় পরে লেখা, আমি মনে আছে আমার যতটুকু। থার্ড 5 ইয়ার প্ল্যান যেটা, সেটা সেলফ রিলায়েন্ট ছিল এবং সেলফ জেনারেটিভ ইকোনমি ছিল। ফোর্থ 5 ইয়ার প্ল্যান কিসের ওপর গুরুত্ব দিয়েছিল? ফ্যামিলি প্ল্যানিং এবং প্রোগ্রামের ওপর গুরুত্ব দিয়েছিল এবং গ্রোথ উইথ স্ট্যাবিলিটির ওপর গুরুত্ব দিয়েছিল। কিন্তু যে সমস্ত যে থার্ড 5 ইয়ার প্ল্যানটা ছিল, সেই থার্ড 5 ইয়ার প্ল্যানটা ব্যর্থ হয়েছিল। কিসের জন্য? অ্যাচিভমেন্ট হয়নি। এই অ্যাচিভমেন্ট না হওয়ার জন্য সেটা আর কি ব্যর্থ হয়েছিল। কেন ব্যর্থ হয়েছিল? তার তিনটে কারণ ছিল। 1962-তে চীন ভারত যুদ্ধ হয়েছিল, 1965-তে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হয়েছিল এবং তারপর ফ্যামিন হয়েছিল। ঠিক আছে, এই যে রয়েছে। এবার ফার্স্ট যে 5 ইয়ার প্ল্যান, সেটা হ্যারল্ড ডোমার মডেলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল, যেটা পুরোপুরি এগ্রিকালচারকে গুরুত্ব দিয়েছিল। সেকেন্ড যেটা পিসি মহলানবিস মডেলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। থার্ড আর ফোর্থ যেটা, সেটা গাডগিল প্ল্যানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। থার্ড এবং ফোর্থ 5 ইয়ার প্ল্যান, সেটা গাডগিল প্ল্যানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। আর ফিফথ যে প্ল্যান, সেটা ডিপি ধর মডেল বা রুদ্রা অ্যালেন মডেলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। ডিপি ধর মডেল বা রুদ্রা অ্যালেন মডেলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। যে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, যেটা পিসি মহলানবিস মডেলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল, তাকে বলা হয় মানে ভারতের রাশিবিজ্ঞানের জনক বলা হয় পিসি মহলানবিসকে। তো সেই পিসি মহলানবিস মডেলের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে যে 3টে লৌহ ইস্পাত কারখানা গড়ে তোলা হয়েছিল ভারতে, তার মধ্যে উড়িষ্যা রৌরকেল্লাতে গড়ে তোলা হয়েছিল একটা, যেটা জার্মানির সহায়তায়। পশ্চিমবঙ্গের দুর্গাপুরে গড়ে তোলা হয়েছিল, যেটা ইংল্যান্ডের সহায়তায়। এবং ছত্তিশগড়ের ভিলায় গড়ে তোলা হয়েছিল, যেটা রাশিয়ার সহায়তায়। ঠিক আছে, পলিটিতে আসছি। সর্দার শরণ সিং কমিটি, যিনি ইন্দিরা গান্ধীর সময় আর কি ছিলেন, তো তিনি 8টা ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলেছিলেন, কিন্তু ইন্দিরা গান্ধী সাজেস্ট করেছিলেন 11টা। তো সেই 11টা ফান্ডামেন্টাল ডিউটিস আর কি 42তম সংবিধান সংশোধনের দ্বারা 1976 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কনস্টিটিউশনে সেটা যোগ করা হয়। এটা যোগ করা হয়েছিল কোথায়? পার্ট নাম্বার 4-এর এতে, এবং আর্টিকেল দেওয়া হয়েছিল 51A। পার্ট নাম্বার 4-এর এ, আর্টিকেল 51A-তে অ্যাড করা হয়েছিল। ইন্সপায়ার্ড বাই USSR। এই যে সর্দার শরণ সিং কমিটি, তিনি ফান্ডামেন্টাল ডিউটিস ভারতের সংবিধানে যোগ করলেন, তো সেটা কোথা থেকে ইন্সপায়ার্ড হয়েছিলেন? রাশিয়া থেকে ইন্সপায়ার্ড হয়েছিলেন। এবং এটা নন জাস্টিসিয়েবল। কেন? কারণ যদি কোনো ব্যক্তি ফান্ডামেন্টাল ডিউটিস না মেনে চলে, তো তার জন্য কি আর কি এগেনস্টে কোর্টে কোনো রকম কেস করা যাবে না। আর এটা শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, যারা ফরেনার তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। আকাল তাক্ত এটা একটা সামরিক বাহিনীর মতনই ছিল, যেটা প্রতিষ্ঠা করেছিলেন কে? গুরু হরগোবিন্দ সিং, যিনি একজন শিখ গুরু ছিলেন। তো প্রত্যেকটা মানে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যে শিখ গুরু ছিলেন, 10জন শিখ গুরু ছিলেন, তো তাদের নাম মনে রাখার জন্য আমি একটা কোড বলতে একটা ছোটো পারা কি মনে রেখেছিলাম, সেটা হচ্ছে গিয়ে নার টিজি। এন দিয়ে হচ্ছে গুরু নানক, এ দিয়ে হচ্ছে গিয়ে গুরু অঙ্গদ, এ দিয়ে হচ্ছে গুরু অমর দাস, আর দিয়ে হচ্ছে গুরু রামদাস, এ দিয়ে হচ্ছে গুরু অর্জুন দেব, এইচ দিয়ে হচ্ছে গিয়ে গুরু হরগোবিন্দ, আর এইচ দিয়ে হচ্ছে গুরু হর রায়, এই এইচটা দিয়ে হচ্ছে গুরু হরকিষান, এই টি দিয়ে হচ্ছে গুরু তেজ বাহাদুর, আর এই জি দিয়ে হচ্ছে গুরু গোবিন্দ সিং। তো 6th শিখ গুরু ছিলেন যিনি, তিনি হচ্ছেন গুরু হরগোবিন্দ সিং, যিনি আকাল তাক্ত প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাকস্টিক এটা একটা টার্ম, এটা খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই টার্মটা হকির ক্ষেত্রে ব্যবহার করা হতো। হকিতে এই টার্মটা ইউজ করা হয়, যেটা আর কি যার সাথে সাথে আরও অনেক টার্ম ইউজ করা হয়, যেমন ড্রিবলিং, স্কুপ, আন্ডারকাট এবং অ্যাস্ট্রোটাস্ট। এই অ্যাস্ট্রোটাস্ট, আন্ডারকাট, স্কুপ আর ড্রিবলিং এছাড়া ব্যাকস্টিক, এই টার্মগুলো হকির ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাস্কেটবলের ক্ষেত্রে কী কী আছে? পাইভট আছে আর ড্রিবলিং আছে। বাস্কেটবলের ক্ষেত্রে কী কী ব্যবহার করা হয়? পাইভট আর ড্রিবলিং। ব্যাডমিন্টনের ক্ষেত্রে ফরহ্যান্ড ইউজ করা হয়, ব্যাকহ্যান্ড ব্যবহার করা হয় আর স্ম্যাশ। এই 3টে ওয়ার্ড আর কি ব্যবহার, এছাড়া আরও অনেক রয়েছে, তবে ইম্পর্টেন্ট হিসেবে ফরহ্যান্ড, ব্যাকহ্যান্ড আর স্ম্যাশ ইউজ করা হয়।
নাম্বার অফ প্লেয়ার, কোন খেলায় কতজন মানে কোন খেলায় কতজন করে প্লেয়ার থাকে সেটা মনে রাখার জন্য একটা ফর্মুলা বের করা আছে, সেটা হচ্ছে বাস্কেটবল, 5টা বাস্কেট নিয়ে আয়, তার মধ্যে 6টা ভলি রাখতে হবে, 7টা হাত দিয়ে 9টা বেস তৈরি করতে হবে। 5টা বাস্কেট আনতে হবে, তার মধ্যে 6টা ভলি রাখতে হবে, 7টা হাত দিয়ে 9টা বেস তৈরি করতে হবে। তার মানে কি 5টা বাস্কেটবলের ক্ষেত্রে 5জন, 6টা ভলি রাখতে হবে মানে ভলিবলের ক্ষেত্রে 6জন প্লেয়ার থাকে, 7টা হাত দিয়ে মানে হ্যান্ডবলের ক্ষেত্রে 7জন প্লেয়ার থাকে, আর 9টা বেস তৈরি করতে হবে মানে বেসবলের ক্ষেত্রে 9জন প্লেয়ার থাকে। এছাড়া আমরা জানি হকি, ফুটবল, ক্রিকেট এগুলো হচ্ছে হ্যাভক টিম, এই টিমগুলোতে 11 জন করে প্লেয়ার নেওয়া হয় খেলার জন্য, আর কবাডি হচ্ছে 7 জন লাগে। কেমিক্যাল ফর্মুলা হচ্ছে কুইকলাইমের কেমিক্যাল ফর্মুলা সেটা হচ্ছে CaO, আর এই CaO এর সাথে যখন জল মেশানো হবে তখন সেটার নাম হবে কি ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তখন সেটার নাম হয়ে যাবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটাকে বলা হবে স্ল্যাক লাইম, এটাকে কি বলা হয় স্ল্যাক লাইম। এই ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে যখন ক্লোরিন মেশানো যাবে তখন সেটা কি হবে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, এটাকে বলা হবে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি ব্লিচিং পাউডার, সাধারণভাবে বলে থাকি ব্লিচিং পাউডার। আর এই ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা যেটাকে বলি আমরা স্ল্যাক লাইমের সাথে যখন কার্বন ডাইঅক্সাইড মিশবে বা কার্বন ডাইঅক্সাইডকে আর কি রিয়াকশান ঘটানো হবে তখন কী হবে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে। এই ক্যালসিয়াম কার্বনেটটা মার্বেল হতে পারে, লাইমস্টোন বা চক হিসেবে ব্যবহার করা হয়। নিউক্লিয়ার রিয়াক্টার আমাদের ভারতে কী রয়েছে, সর্বপ্রথম মহারাষ্ট্রের তারাপুরে নিউক্লিয়ার রিয়াক্টার মানে এস্টাবলিশ করা হয়েছিল 1969 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এরপর তামিলনাড়ুতে কালপাক্কম বলে একটা জায়গায় আর কি প্রথম ফার্স্ট নিউক্লিয়ার ব্রিডার রিয়াক্টার আর কি এস্টাবলিশ করা হয়েছে কালপাক্কম, যেটা প্রথম ভারতের ফার্স্টেস্ট ব্রিডার রিয়াক্টার। এর ফিউল কি, এর ফিউল হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। এছাড়া আমরা জানি যে সানের ক্ষেত্রে কি হয়, নিউক্লিয়ার মানে সান বা যে কোনো রকমের স্টারের ক্ষেত্রে কী হয় নিউক্লিয়ার ফিউশন হয়। কিন্তু যে সমস্ত নিউক্লিয়ার রিয়াক্টারগুলো থাকে, নিউক্লিয়ার রিয়াক্টারগুলোতে কী থাকে নিউক্লিয়ার ফিশন। ঠিক আছে, নিউক্লিয়ার রিয়াক্টার ক্ষেত্রে মনে হবে সানের ইউ আছে, ফিশনের ইউ আছে। সান আসলে মাথায় রাখতে হবে সেটা নিউক্লিয়ার ফিউশন হবে, আর নিউক্লিয়ার রিয়াক্টারের ক্ষেত্রে নিউক্লিয়ার ফিশন হবে। ঠিক আছে, এবার এই কালপাক্কম তামিলনাড়ুতে যেটা ফার্স্ট ব্রিডার রিয়াক্টার, তার ফুয়েল হচ্ছে নিউক্লিয়ার ফিশনের থ্রু সেটা ফুয়েল হয়। এর মডারেটর কি, মডারেটর রয়েছে হেভি ওয়াটার, যেটার রাসায়নিক সংকেত হচ্ছে গিয়ে D2O। এছাড়াও গ্রাফাইট ইউজ করা হয়। কন্ট্রোল রডস কী আছে, ক্যাডমিয়াম আছে আর বোরন রড আছে। নিউক্লিয়ার পাওয়ার রিয়াক্টার কোথায় কোথায় আছে এবং সেই জায়গাগুলোতে কী কী নামে পরিচিত, কোন জায়গায় আছে? 7টা স্টেটে আছে। গুজরাটের কাকরাপুরে রয়েছে, তামিলনাড়ুর কালপাক্কমে রয়েছে, ইউপির নারোরাতে আছে, কর্ণাটকের কাইগাতে আছে, তামিলনাড়ুর কুদানকুলাম। তার মানে তামিলনাড়ুর 2 জায়গায় আছে, কুদানকুলাম আর কালপাক্কম। মহারাষ্ট্রের তারাপুরে পাওয়া যায়, তারাপুরে এস্টাবলিশ রয়েছে, আর রাজস্থানের রাওয়াতভাটাতে। শরৎ সম্রাট কাকে বলি আমরা, ওস্তাদ আমজাদ আলী খানকে। আমির আলী খান যিনি তবলার সাথে যুক্ত, কিষাণ মহারাজ যিনি তবলার সাথে যুক্ত, বেনারস ঘরানা থেকে তিনি বিলং করেন। ঘরানা নিয়ে আমার একটা লেকচারও আর কি খাতায় নোট করা আছে, সেটাও এই রিভিশন সিরিজে আমি ওটাও কমপ্লিট করব এবং তোমরাও দেখতে পাবে। পণ্ডিত রবিশঙ্কর রিসেন্ট ঋষভ ঋকিরাজ শর্মার নাম আমরা জানি, তো সেই ঋষভ ঋকিরাজ শর্মা ছিলেন পণ্ডিত রবিশঙ্করের শেষ শিষ্য। তো সিতার এর একদম মানে কি বলবো ম্যাস্ট্রো বলা হয় যাকে, আমরা সিতার ম্যাস্ট্রো ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। এই পণ্ডিত রবিশঙ্করের ভাই ছিলেন উদয় শঙ্কর, যিনি আর কি ফিউশন ঘটিয়েছিলেন কি ইস্টার্ন আর ওয়েস্টার্ন ডান্স স্টাইল। 2024 আমার যে MTSের শিফটটা পড়েছিল, সেই MTSের শিফটে এই উদয় শঙ্করের এই কোশ্চেনটা ছিল MTSে। রবিশঙ্কর তো তিনি সিতার, তিনি মাইয়ার ঘরানা থেকে বিলং করেন। এছাড়াও শরৎ সম্রাট আমজাদ আলী খান বললাম। এই শরদের আরও অন্যান্য এক্সপোনেন্ট কারা রয়েছেন, রাজীব তারানাথ রয়েছেন যার রিসেন্ট ডেথ হয়েছে, বুদ্ধদেব দাশগুপ্তা, আলী আকবর খান, আলাউদ্দিন খান। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের
চারটে মেন পয়েন্ট রয়েছে, মানে চারটে বাউন্ডারি লিমিট রয়েছে চারটে দিকের। উত্তরে রয়েছে মান্ডা, পূর্বে রয়েছে আলমগীরপুর যেটা উত্তরপ্রদেশের, দক্ষিণে রয়েছে মহারাষ্ট্রের দাইমাবাদ এবং পশ্চিম দিকে রয়েছে সুতকাজেন্দার, পাকিস্তান এবং ইরানের বর্ডারে সুতকাজেন্দার বলে একটা জায়গা, সেটা হচ্ছে একদম পশ্চিম প্রান্ত সিন্ধু সভ্যতার। উত্তরাখণ্ডে কোনো রকম আমরা সভ্যতার সাইট পাই না। 1921 খ্রিস্টাব্দে দয়রাম সাহানি হরপ্পা সভ্যতা ডিসকভার করেছিলেন। দয়রাম সাহানি হরপ্পা সভ্যতা ডিসকভার করেছিলেন রবি নদীর তীরে। আর 1921 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো ডিসকভার করেছিলেন। যে সময় এই 1921 খ্রিস্টাব্দে যখন সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো ডিসকভার করছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং রবি নদীর পাশে দয়রাম সাহানি ডিসকভার করছেন হরপ্পা সভ্যতা, সেই সময়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যিনি চেয়ারম্যান ছিলেন তার নাম হচ্ছে জন মার্শাল, এবং সেই সময় ফাদার অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলা হয় আলেকজান্ডার কানিংহামকে। তার মানে ফাদার বলা হয় জন মার্শালকে এবং এই চেয়ারম্যান বলা হয় জন মার্শালকে, এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যিনি ফাদার তার হচ্ছে আলেকজান্ডার কানিংহাম। গুজরাটের লোথাল, যেটাকে একটা অ্যানসিয়েন্ট পোর্ট ছিল, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের অ্যানসিয়েন্ট পোর্ট গুজরাটের লোথাল, যেটা কোন নদীর তীরে অবস্থিত? ভোগাবা নদীর তীরে। আবারও বলছি, এটা আমাদের এনটিপিসির মক টেস্টে এসেছিল, টেকনিশিয়ানের মক টেস্টে ছিল, গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে ছিল, এবং শুধু গ্রুপ ডি নয় এমটিএসেরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এটা পাওয়া গেছে, কোশ্চেনটা পেয়েছি। হরপ্পা সিভিলাইজেশনে যে সমস্ত অধিবাসীরা ছিল তাদেরকে মেসোপটেমিয়া সভ্যতার অধিবাসীরা মেলুহা বলে ডাকতো। ওয়েলথ অফ নেশন এই বইটা কে লিখেছিলেন? তিনি লিখেছিলেন অ্যাডাম স্মিথ 1776 খ্রিস্টাব্দে। এই অ্যাডাম স্মিথকে বলা হয় ফাদার অফ মাইক্রো ইকোনমিক্স। মাইক্রোর এমআই, অ্যাডাম স্মিথের এমআই, এইভাবে মনে রেখেছি আমি। অ্যাডাম স্মিথের এমআই এবং তার সাথে মাইক্রো ইকোনমিক্সের এমআই, এটা নিয়ে হচ্ছে যে তিনি মাইক্রো ইকোনমিক্সের ফাদার ছিলেন। জেনারেল থিওরি অফ ইকোনমিক্স, এটা একটা বই যেটা 1936 খ্রিস্টাব্দে পাবলিশড হয়েছে। সেটার লেখক ছিলেন জন মার্নার্ড কেনিস বলে তার নাম। তো তিনি ইংল্যান্ডের একজন ইকোনমিস্ট, তো তাকে বলা হয় ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স। তিনি আরেকটা বই লিখেছিলেন দি মানি ইলিউশন, এটাও সিজিএলের মেন্সের কোশ্চেন ছিল বা সিজিএলের কোনো একটা ফিলিমসের শিফটের কোশ্চেন ছিল, যে তিনি এমভি আর পিটি, আমি অপশন এলিমিনেট করে এই এমভিপিটি যে সূত্রটা দিয়ে একটা কোশ্চেন ছিল এটাকে আর কি ইন্ট্রোডিউস করেছিলেন, তো সেটা আমি অপশন এলিমিনেট করে ইরভিন ফিশার করেছিলাম, কারণ আমার এটুকুই মনে ছিল, এটা আমার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার নয় যে এমভি ইকুয়াল টু পিটি কী। শুধু মনে রাখার হয় মনে রেখেছিলাম, কেননা এত গুরুত্ব দিয়ে আমি এই ডিটেলসটা পুরোটা আমি পড়তে যাইনি, আর স্যারই খুব সংক্ষেপে বুঝিয়েছিলেন। যাই হোক, তো তারপর যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কাইং এবং মাউন্টেনিয়ারিং কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কাইং এবং মাউন্টেনিয়ারিং কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীরের গুলমার্গে অবস্থিত, যেটা 1969 প্রতিষ্ঠা হয়েছিল। তারপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস কোথায় অবস্থিত? ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনারি এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস অরুণাচল প্রদেশের দিরাঙে অবস্থিত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনারি এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস কোথায় অবস্থিত? দিরাঙের অরুণাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনারিং এবং অ্যাডভেঞ্চারাস স্পোর্টস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনারিং এবং অ্যাডভেঞ্চারাস স্পোর্টস। নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং, এটা উত্তরাখণ্ডে অবস্থিত। নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং, এটা উত্তরাখণ্ডে অবস্থিত। কোথায়? 1965 খ্রিস্টাব্দে এটা এস্টাবলিশড হয়েছিল। ঠিক আছে, এরপর গ্লাইকোজেন যেটা কি করছে? গ্লুকোজকে স্টোর করছে, স্টোরড ফর্ম অফ গ্লুকোজের যে সঞ্চিত রূপ সেটাকে আমরা গ্লাইকোজেন বলি। এটা কোথায় স্টোর হয়? লিভারে স্টোর হয়, আমাদের লিভারে। ঠিক আছে, এরপর ইতিহাসে হচ্ছে গিয়ে কিছু সংগঠন, যেমন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যেটা 1920 বা 25 এই দুটো সালের মধ্যে খুব কনফিউশন হয়, কোনো একটা আসে, দুটো অপশানে থাকে না, তাই 20 বা 25 যে কোনো একটা থাকলেই হবে। তো 1920 বা 25 খ্রিস্টাব্দে কানপুরে কে প্রতিষ্ঠা করেন? মানবেন্দ্রনাথ রায়ের উদ্যোগে প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটার প্রতিষ্ঠাতা ছিলেন মানে NM যোশী, লালা লাজপত রায় এবং জোসেফ বাপ্তিস্তা। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? 1920 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করেন। তারপর আসছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, যেটা 1934 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। কারা কারা ছিলেন?
নরেন্দ্র দেব এবং জয়প্রকাশ নারায়ণ প্রতিষ্ঠা করেছিলেন। নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ মিলে প্রতিষ্ঠা করেছিলেন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1934 খ্রিস্টাব্দে। তারপর আসছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যেটা 1924 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় কানপুরে। কারা কারা ছিলেন? সচ্চিদানন্দ সান্যাল ছিলেন ফাউন্ডার এবং রামপ্রসাদ বিসমিল ছিলেন। সচ্চিদানন্দ সান্যাল এবং রামপ্রসাদ বিসমিল ছিলেন। তারপর আসছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যেটা 1928 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। তিনি ফিরোজ শাহ কোটলাতে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। তার 4 বছর পরে 1924-এর 4 বছর পরে 1928 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ কোটলাতে প্রতিষ্ঠা হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যেটার ফাউন্ডার মানে প্রমিনেন্ট ফাউন্ডার ছিলেন ভগৎ সিং এবং চন্দ্রশেখর আজাদ। স্বরাজ পার্টি 1923 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। স্বরাজ পার্টি কংগ্রেস থেকে বেরিয়ে এসে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু এই দুজন মিলে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন। চিত্তরঞ্জন দাস ছিলেন প্রেসিডেন্ট এবং মতিলাল নেহরু ছিলেন সেক্রেটারি। বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরির যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কে দিয়েছিলেন? জর্জ ল্যামাইটার। জর্জ ল্যামাইটার দিয়েছিলেন। এই জর্জ ল্যামাইটার তিনি একজন বেলজিয়াম কসমোলজিস্ট ছিলেন। তিনি 1931 খ্রিস্টাব্দে বিগ ব্যাং থিওরিটা আর কি প্রপাউন্ড করেছিলেন। এছাড়াও সোলার সিস্টেম থিওরিটা 1755 খ্রিস্টাব্দে ইমানুয়েল কান্ট দিয়েছিলেন। সোলার সিস্টেম এই থিওরিটা 1755 খ্রিস্টাব্দে ইমানুয়েল কান্ট দিয়েছিলেন। ঠিক আছে। তরং মেল, এটা একটা ফোক ডান্স, এটা গোয়ার একটা ফোক ডান্স, এবং গোয়ার তরং মেল ছাড়া আরও বাকি ফোক ডান্সগুলো হচ্ছে মান্ডো, ঘোড়ে মদনি, তালাকদি, ফুগদি, তারাংমেল, পড়লাম তারাংমেল, ঢালো, গফ, রোমত আর কুনবি। কী কী রয়েছে? মান্ডো রয়েছে, ঘোড়ে মদিনী রয়েছে, তালাকদি আছে, ফুগদি আছে, তারাংমেল আছে, ঢালো, গফ, রোমত, কুনবি। আবার একবার রিভাইজ করছি। মান্ডো, ঘোড়ে মদিনী, তালাকদি, ফুগদি, তারাংমেল, ঢালো, গফ, রোমত, কুনবি। মধ্যপ্রদেশে কী কী রয়েছে? কাঁকসার, ভাগোরিয়া, মাছ, খাড়া নাচ, ফুলপত্তি, মাটকি। এই মধ্যপ্রদেশের সরকার আর কি কালিদাস সম্মান দিয়ে থাকে। সমাজসেবা হতে পারে, শিক্ষা, বিজ্ঞান, এই সমস্ত ক্ষেত্রে অগ্রগতির জন্য বিশেষ ব্যক্তি হিসেবে বা কোনো সংগঠন বিশেষে মধ্যপ্রদেশ সরকার কালিদাস সম্মান দিয়ে থাকে। এটাও এমটিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে রয়েছে। কাঁকসার, ভাগোরিয়া, মাছ, খাড়া নাচ, ফুলপত্তি, মাটকি, এগুলো হচ্ছে মধ্যপ্রদেশের কিছু প্রমিনেন্ট ফোক ডান্স। কেরালার কি রয়েছে? কানিয়াট্টম রয়েছে, কালিয়াট্টম রয়েছে আর থুল্লাল। তামিলনাড়ুর কাবেরিয়াট্টম, কুদিরায়াট্টম, বাস কাবেরিয়াট্টম, কুদিরায়াট্টম। মানে এই নামগুলো এতটাই প্রমিনেন্ট যে কোনো না কোনো এক্সামে এসছে এবং অপশানে রয়েছে। তো তার উপর ভিত্তি করে কিছু কিছু নাম এখানে রয়েছে। আমি আরেকবার রিপিট করছি যে গোয়াতে মান্ডো রয়েছে, ঘোড়ে মদনি রয়েছে, তালাকদি, ফুগদি, গফ, রোমত, ঢালো, তারাংমেল, কুনবি। মধ্যপ্রদেশে রয়েছে কাঁকসার, ভাগোরিয়া, মাছ, খাড়া নাচ, ফুলপত্তি, মাটকি। কেরালায় রয়েছে কানিয়াট্টম, কালিয়াট্টম, থুল্লাল। আর তামিলনাড়ুতে রয়েছে কাবেরিয়াট্টম, কুদিরায়াট্টম। ঠিক আছে। এইভাবে আর কি দেখা যাচ্ছে যে যদি রিভাইজ করা যায় তাহলে জিএসটা আয়ত্ত থাকবে, মাথার মধ্যে থাকবে। কেননা রিভাইজ না করলে জিনিসগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা খুব থাকে। তাই আমি চেষ্টা করব যে প্রথম লেকচারটা রিভাইজ করার পর দ্বিতীয় লেকচারটাও রিভাইজ করে নিই। এইভাবে আমি 30টা লেকচার রিভাইজ করব। রিভাইজ করার সাথে সাথে জিকের আরও যে সমস্ত বাকি রয়েছে, যেমন স্কিমস নিয়ে যে সমস্ত কোশ্চেনগুলো আছে, যেগুলো আমার খাতায় নোট করা আছে, সেগুলোও আমি রিভাইজ করে নেব একবার। আর তার সাথে সাথে আমি আরও একটা সিরিজ শুরু করব, সেটা হচ্ছে যে আমাদের ইংরেজির ক্ষেত্রে পরীক্ষাগুলোর ক্ষেত্রে যে সমস্ত ভোকাবুলারির ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, তারপর ফ্রেজ এবং ইডিয়মস আছে, সিনোনিমস আছে, অ্যান্টোনিমস আছে, সেগুলো কভার করব ব্ল্যাক বুক থেকে। এর পাশাপাশি চেষ্টা করব আরও যে সমস্ত কারেক্ট করার যে কারেকশন যে
সেন্টেন্সে ভুল থাকলে সেটা ঠিক করতে হবে, তারপর সেন্টেন্স ইমপ্রুভমেন্টের বিষয়টা সেগুলো করতে থাকবো। তার সাথে সাথে রিডিং কম্প্রিহেনশনটাও শুরু করব এবং ক্লোজ টেস্টটাও সাথে থাকবে। এইভাবে জিকেটার সাথে সাথে ইংরেজির একটা আলাদা সিরিজ তৈরি করব। তো পরে রিভিশনে দেখা হচ্ছে।